আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। 4টি কারণে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অব্যাহত রাখতে চায় আমেরিকা। এরপর জানাবো সামরিক ক্ষেত্রে ইরানের বিস্ময়কর সাফল্য পশ্চিমা বিশ্বের বুকে কাঁপন ধরাবে হুঁশিয়ারি ইরানের। জাতিসংঘ থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করছে ইসরায়েল, চাপ সৃষ্টি লক্ষ্য। আরও জানাবো ইউক্রেন অবশ্যই রাশিয়ার অংশ, কোনো শান্তি আলোচনা হবে না বললেন মেদভেদেব। এদিকে চীনের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি করল মালদ্বীপ। এবং সর্বশেষ জানিয়ে দিব ভারতের রাজধানী নয়াদিল্লি বিমানবন্দরে বোমা আতঙ্ক ছড়ানোয় বাংলাদেশি গ্রেপ্তার। 4টি কারণে রাশিয়া ইউক্রেন যুদ্ধ অব্যাহত রাখতে চায় আমেরিকা। ইউক্রেনের যুদ্ধ দ্বিতীয় বার্ষিকীতে প্রবেশ করেছে। এই যুদ্ধ কয়েকদিনের মধ্যে শেষ হবে বলে মনে করা হয়েছিল, কিন্তু এখন এটি ব্যাপক ক্ষয়ক্ষতি বহুল একটি দীর্ঘমেয়াদী যুদ্ধে পরিণত হয়েছে। আন্তর্জাতিক অনেক বিশেষজ্ঞ ওয়াশিংটনকে ইউক্রেন উত্তেজনা বৃদ্ধির মূল হোতা বলে মনে করেন, যার পেছনে মূল উদ্দেশ্য হচ্ছে যুদ্ধক্ষেত্রে অস্ত্র সরবরাহের মাধ্যমে অনির্দিষ্টকালের জন্য যুদ্ধ জিয়ে রাখা। 2022 সালের 22 ফেব্রুয়ারি ইউক্রেনের যুদ্ধ শুরুর পর থেকে মার্কিন কর্মকর্তারা যখনই শান্তি আলোচনার বিষয়টি উত্থাপিত হয়েছে, তখনই তারা একথা বলেছেন যে এই যুদ্ধ দীর্ঘায়িত হতে পারে এবং বিশ্বকে এমন একটি যুদ্ধের জন্য নিজেকে প্রস্তুত রাখা উচিত যা বছরের পর বছর স্থায়ী হতে পারে। ইউক্রেন ইস্যুতে আমেরিকার প্রথম স্বার্থ বা লক্ষ্য হচ্ছে এই যুদ্ধ জিয়ে রেখে রাশিয়াকে দুর্বল করা। হোয়াইট হাউস মনে করে এই যুদ্ধ অব্যাহত থাকার অর্থ হবে ইউক্রেনের পক্ষ থেকে আসা সামরিক হুমকির উৎস মোকাবেলা করতে গিয়ে রাশিয়াকে তার গুরুত্বপূর্ণ সব সম্পদ ব্যয় করতে হবে। সেই সাথে যুদ্ধ পরবর্তী সময়ে ইউরোপীয় নিরাপত্তা কাঠামোতে সম্মান মর্যাদা অর্জনে তার রাজনৈতিক লক্ষ্যগুলো অর্জনে বেগ পেতে হবে, অর্থাৎ রাজনৈতিকভাবে রাশিয়াকে কোণঠাসা করা। দ্বিতীয় কারণ হচ্ছে যুক্তরাষ্ট্র জ্বালানি খাতে রাশিয়া ও ইউরোপের মধ্যকার সহযোগিতা ছিন্ন করতে আগ্রহী। শীতল যুদ্ধের পর থেকে দশকের পর দশক ধরে আমেরিকা রাশিয়ার ব্যাপারে টার্গেট বাস্তবায়নের চেষ্টা করে আসছে। সামরিক ক্ষেত্রে ইরানের বিস্ময়কর সাফল্য পশ্চিমা বিশ্বের বুকে কাঁপন ধরাবে হুঁশিয়ারি ইরানের। সামরিক শক্তির র্যাঙ্কিংয়ে ইরান 14তম স্থান অধিকার করেছে। সামরিক শক্তিতে ইরানের উত্থানকে আমরা মোবারকবাদ জানাই। গ্লোবাল ফায়ার পাওয়ার সামরিক বিষয় একটি ওয়েবসাইট। এই ওয়েবসাইট 60টির বেশি সূচকের ওপর ভিত্তি করে বিশ্বের 145টি দেশে সামরিক শক্তির র্যাঙ্কিং করেছে। ওই র্যাঙ্কিংয়ে ইরানকে 14তম স্থান দেওয়া হয়েছে। গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স সামরিক ইউনিটের সংখ্যা, অর্থনৈতিক অবস্থা, পৃষ্ঠপোষকতা দেওয়ার ক্ষমতা এবং ভৌগোলিক কারণসহ 60টিরও বেশি বিষয় বিবেচনা করে নির্ণয় করে থাকে। আমেরিকা তথা পশ্চিমা বিশ্বের হাজার হাজার নিষেধাজ্ঞা, বিরোধিতা, গুপ্ত হত্যা এসব কিছু উপেক্ষা করে ইসলামী প্রজাতন্ত্র ইরান নিজস্ব দক্ষতার সামরিক সক্ষমতা অনেকের কাছেই বিস্ময়ের। ইসলামী প্রজাতন্ত্র ইরান ইসলামী বিপ্লবের বিজয়ের পর থেকেই প্রতিরক্ষা ও সামরিক ক্ষেত্রে দর্শনীয় পর্যায়ের অগ্রগতি লাভ করেছে। ইরান এখন স্টিলথ ড্রোন উৎপাদনের ক্ষেত্রে বিশ্বের প্রথম এবং সাবমেরিন তৈরিতে 10ম স্থানে রয়েছে। ইরানের এই সাফল্য পশ্চিমা বিশ্বের বুকে কাঁপন ধরাবে সন্দেহ নেই। আমরা ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতিরক্ষা ও সামরিক ক্ষেত্রে আরও সাফল্য কামনা করি। জাতিসংঘ থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করছে ইসরায়েল, চাপ সৃষ্টি লক্ষ্য। জাতিসংঘে নিযুক্ত ইহুদিবাদী ইসরায়েলের রাষ্ট্রদূতকে প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে তেল আবিব। গাজা উপত্যকায় বন্দী ইসরায়েলি নারীদেরকে ধর্ষণে ভিত্তিহীন অভিযোগকে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস আমলে না নেওয়ায় এই পদক্ষেপ নিয়েছে দখলদার সরকার। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাজ গতকাল ঘোষণা করেছে ইসরায়েলি বন্দীদের ওপর ধর্ষণের অভিযোগ নিয়ে জাতিসংঘে নিযুক্ত রাষ্ট্রদূতের সাথে পরামর্শ করার জন্য রাষ্ট্রদূত গিলাদ এরদানকে শীঘ্রই তিনি দেশে ডেকে পাঠাবেন। ইসরায়েলি নারীদের ওপর ধর্ষণের অভিযোগ আমলে নিয়ে তার নিরাপত্তা পরিষদে তুলতে জাতিসংঘ মহাসচিব ব্যর্থ হয়েছেন বলে পররাষ্ট্রমন্ত্রী কাজ তির্যক মন্তব্য করেছেন। এর পাশাপাশি হামাসকে সন্ত্রাস সংগঠন হিসেবে ঘোষণা না করায় ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘ মহাসচিবের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। গাজা যুদ্ধ শুরুর পর থেকেই ইসরায়েল দাবি করে আসছে
গাজায় বন্দী নারীদের ওপর হামাস যোদ্ধারা যৌন নির্যাতন চালিয়েছে এবং বিষয়টি আন্তর্জাতিক অঙ্গনে সত্য বলে প্রতিষ্ঠা করার জন্য উঠে পড়ে লেগেছে। কিন্তু জাতিসংঘ এ পর্যন্ত বিষয়টিকে আমলে নেয়নি। এতে ইসরায়েল জাতিসংঘের ওপর আরও চাপ সৃষ্টির জন্য রাষ্ট্রদূত প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে বলে পর্যবেক্ষকরা মনে করছেন। ইউক্রেন অবশ্যই রাশিয়ার অংশ, কোনো শান্তি আলোচনা হবে না বললেন মেদভেদেভ। ইউক্রেনকে রাশিয়ার অংশ হিসেবে আখ্যায়িত করেছেন সাবেক রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ। একই সঙ্গে ইউক্রেনের বর্তমান নেতৃত্বের সাথে যে কোনো ধরনের শান্তি আলোচনা প্রত্যাখ্যান করেছেন তিনি। এমনকি রাশিয়ার ঐতিহাসিক অংশগুলোর ঘরে ফেলা উচিত বলে মন্তব্য করেছেন মেদভেদেভ। গতকাল রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের পর দীর্ঘ সময় ধরে রাশিয়ার প্রধানমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন দিমিত্রি মেদভেদেভ। বর্তমানে তিনি রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান। বর্তমান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের শীর্ষস্থানীয় মিত্র যুদ্ধের শুরু থেকেই ইউক্রেন নিয়ে বেশ আক্রমণাত্মক বক্তব্য দিয়ে এসেছেন। আল জাজিরা বলছে, সোমবার রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর সোচিতে এক যুব উৎসবে বক্তব্য দেওয়ার সময় ইউক্রেনকে রাশিয়ার অংশ হিসেবে আখ্যায়িত করে মেদভেদেভ। তিনি বলেন, অপরপক্ষ তথা ইউক্রেন আত্মসমর্পণ না করা পর্যন্ত রাশিয়া তার বিশেষ সামরিক অভিযান অব্যাহত রাখবে। সাবেক এই রুশ প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী আরও বলেন, রাশিয়ার ঐতিহাসিক অংশগুলোকে স্বদেশে ফিরিয়ে আনা উচিত। মেদভেদেভ এদিন ইউক্রেনের একটি মানচিত্রকে সামনে রেখে বক্তৃতা করেন। তিনি বলেন, ইউক্রেনের সাবেক এক নেতা কোনো এক সময় বলেছিলেন, ইউক্রেন রাশিয়ার অংশ নয়। এ ধারণাটি চিরতরে মিটিয়ে দেওয়া দরকার। ইউক্রেন অবশ্যই রাশিয়ার অংশ। এ সময় তিনি দর্শকদের কাছ থেকে করতালিতে মুখরিত হন। মেদভেদেভ বলেন, ইউক্রেনের বর্তমান প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির নেতৃত্বে শান্তি আলোচনা সম্ভব হবে না। তিনি বলেন, ভবিষ্যৎ কোনো ইউক্রেনীয় সরকার আলোচনা করতে চাইলে তাদের আগে নতুন বাস্তবতা মেনে নেওয়ার স্বীকৃতি দিতে হবে। পূর্ব পশ্চিমের মধ্যে সম্পর্কের বিষয়ে মেদভেদেভ বলেন, মস্কো এবং ওয়াশিংটনের মধ্যকার সম্পর্ক 1962 সালে কিউবান ক্ষেপণাস্ত্র সংকটের চেয়েও খারাপ অবস্থায় রয়েছে। চীনের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি করল মালদ্বীপ। ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েনের মধ্যেই চীনের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি করল মালদ্বীপ। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে জানা যায়, বিনামূল্যে সামরিক সহায়তা প্রদানের লক্ষ্যে চীন মালদ্বীপের সঙ্গে একটি প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ খাসান মাহমুদ ওই দুই মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা করতে চীনের আন্তর্জাতিক সামরিক সহযোগিতা অফিসের ডেপুটি ডিরেক্টর মেজর জেনারেল ঝাং বাউকুনের সঙ্গে দেখা করেন। পরে মাউমুন এবং মেজর জেনারেল বাউকুন মালদ্বীপের চীনের সামরিক সহায়তা প্রদানের বিষয়ে একটি চুক্তিতে সই করেন। চীন ও মালদ্বীপের মধ্যে স্বাক্ষরিত প্রতিযোগী সহযোগিতা চুক্তির বিশদ বিবরণ দেয়া ওই প্রতিবেদনে উল্লেখ হয়নি। প্রেসিডেন্ট মোহাম্মদ মইজু তার দেশ থেকে ভারতীয় সেনাদের প্রথম দলকে প্রত্যাহারের সময়সীমা নির্ধারণ করার কয়েক সপ্তাহ পরে এই চুক্তি স্বাক্ষর করা হলো। এর আগে মালদ্বীপ থেকে ভারতীয় সৈন্যদের প্রত্যাহারে আগামী 15 মার্চ পর্যন্ত সময় বেঁধে দিয়েছিলেন ভারত মহাসাগরের এই দ্বীপরাষ্ট্রের প্রেসিডেন্ট মোহাম্মদ মইজু। এবং সর্বশেষ জানিয়ে দিব, দিল্লি বিমানবন্দরে বোমা আতঙ্ক ছড়ানোর বাংলাদেশি গ্রেপ্তার। ভারতের রাজধানী দিল্লির বিমানবন্দরে বোমা আতঙ্ক ছড়ানো এক বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। গ্রেপ্তারকৃত ওই ব্যক্তির নাম স্ত্রীর কাছে ধরা পড়ার ভয়ে দিল্লি বিমানবন্দরে ভুয়া ইমেল পাঠিয়েছিলেন। পরে তাকে কলকাতা থেকে গ্রেপ্তার করে পুলিশ। আজ এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দু। প্রতিবেদনে বলা হয়েছে, কলকাতাগামী একটি ফ্লাইটে বিস্ফোরক আছে দাবি করে দিল্লি বিমানবন্দরে প্রতারণামূলক এই ইমেল পাঠানোর অভিযোগে 29 বছর বয়সী এক বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে ভারতীয় পুলিশ। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত ওই বাংলাদেশির নাম মোহাম্মদ নজরুল ইসলাম। মূলত দিল্লি থেকে কলকাতাগামী ওই ফ্লাইটটি যেন বাতিল করা হয় সেই লক্ষ্যে দিল্লি বিমানবন্দরে প্রতারণামূলক এই ইমেলটি পাঠিয়েছিলেন তিনি। পুলিশ জানায়, গত রবিবার মোহাম্মদ নজরুল ইসলামকে কলকাতা থেকে গ্রেপ্তার করা হয়। আর প্রতারণামূলক ইমেল পাঠানোর পর নিরাপত্তা পরীক্ষার কারণে কয়েক ঘন্টা বিলম্বের পর গত 27 ফেব্রুয়ারি ফ্লাইটটি কলকাতা বিমানবন্দরে অবতরণ করে।